12-এর ছাত্রছাত্রীদের জন্য আমি যে অধ্যায়টা পড়াচ্ছিলাম, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ, তার মধ্যে যে অংশটুকু আজকে আমি পড়াবো সেটা হলো গাউসের উপপাদ্য। তো এই গাউসের উপপাদ্য সংক্রান্ত যে ভিডিওটি আজকে হতে চলেছে সেটা 6 নম্বর ভিডিও বা 6th ভিডিও। তা এই যে গাউসের উপপাদ্য, এই গাউসের উপপাদ্যর বিবৃতি, সেইটা পড়ার আগে আমাদের যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। তো পদার্থবিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে ক্ষেত্র ভেক্টর হিসেবে বিবেচনা করা হয়। তাহলে ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হয় তবে তার মান এবং তার অভিমুখ দুই থাকতে হবে। তা তোমরা জেনে রাখো যে কোনো পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, অর্থাৎ পৃষ্ঠতলের উপরে লম্ব বা বহির্মুখী যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে লম্বের যে দিকটা সেটাই হবে তোমার ক্ষেত্র ভেক্টর অভিমুখ। তার মানে ক্ষেত্র ভেক্টর অভিমুখ বলার সঙ্গে সঙ্গে তোমার অবশ্যই মনে রাখতে হবে যে সেটি যে তলের কথা বলা হচ্ছে, যে পৃষ্ঠতলের কথা বলা হচ্ছে, সেই পৃষ্ঠতলের উপর লম্ব বরাবর হবে ওই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। আর সেই ক্ষেত্র ভেক্টরটি যে রেখা দ্বারা প্রকাশ করা হলো, সেই রেখার যে মান, রেখার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটুকু দ্বারা তোমার হচ্ছে ক্ষেত্রের মান নির্ধারণ করা হলো। তো সেটা তোমার হচ্ছে কেমন, তুমি একটু দেখো। মনে করো এই একটা তল, এরকম একটা তল, এই তলের উপর একটা লম্ব অঙ্কন করা হলো, এই তলের উপর একটা লম্ব অঙ্কন করা হলো। তাহলে পরে এই যে তোমার হচ্ছে এই লম্ব অভিমুখ, তাহলে এই তাহলে ধরে নাও যে এই যে আমরা একটা মানে তোমার তল এঁকেছি, তাহলে এই তলের উপর দেখো এইটা তোমার হচ্ছে লম্ব, তাহলে এইটা যদি তোমার হচ্ছে ক্ষেত্র হয় আর এই লম্বটাই হবে তোমার হচ্ছে এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। তাহলে দেখো, ধরো এইখানটায় একটা ক্ষুদ্র তোমার হচ্ছে তল কল্পনা করা হলো। সেই এই যে ক্ষুদ্র তল, তার মনে করো আমরা ক্ষেত্রফলকে এস দ্বারা প্রকাশ করতে পারি, এ দ্বারা প্রকাশ করতে পারি। তা তোমরা এখানে এস দ্বারাই প্রকাশ করো, কারণ ম্যাক্সিমাম বইতে এখানে এসটাই ব্যবহার করা আছে। তাহলে পরে এই যে তোমার হচ্ছে এই পুরো তলটা কত, পুরো তলটা হচ্ছে তোমার এস, পুরো তলের ক্ষেত্রফল যেটা পৃষ্ঠের ক্ষেত্রফল এস। সেই তলের থেকে কতটুকু তোমার হচ্ছে কেটে নেওয়া হয়েছে, মনে করো তোমার হচ্ছে ডিএস পরিমাণ, অর্থাৎ ক্ষুদ্র একটা ক্ষেত্রফল নেওয়া হলো। তাহলে পরে এখন এই বরাবর যদি ইউনিট ভেক্টর তোমার হচ্ছে এন ক্যাপ হয়, তবে দেখো মান কত, এইটুকুর মান হচ্ছে ডিএস। তাহলে ক্ষেত্র ভেক্টর যদি ডিএস ভেক্টর হয়, তবে আমরা এটা লিখতে পারি ডিএস এন ক্যাপ। তাহলে পরে ডিএসটা কি হয়ে গেল, ভেক্টর রাশি হয়ে গেল। তার মানে এইটুকু দৈর্ঘ্য তোমার হচ্ছে যা হবে
সেটাই হবে তোমার হচ্ছে ক্ষেত্র ভেক্টরের মান। তো এই বরাবর তোমার হচ্ছে ইউনিট ভেক্টর কত n, আর হচ্ছে এটার হচ্ছে তোমার ক্ষেত্রফল কত ds। তাহলে পরে মানের সঙ্গে ইউনিট ভেক্টর গুণ করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে ওই ভেক্টর রাশিটি পাওয়া যাবে। যে কোনো মানের সঙ্গে যদি একক ভেক্টর গুণ করা হয় তবে ভেক্টর রাশিটি পাওয়া যায়। তাহলে পরে এখন দেখো, এই যে তোমার হচ্ছে এই বরাবর যে অভিলম্ব টানা হলো সেটাই হচ্ছে ক্ষেত্র ভেক্টর অভিমুখ। আমাদের এইটাই খুব হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যে ক্ষেত্র ভেক্টর বলার সঙ্গে সঙ্গে সেটা কি হবে? তলের উপর লম্ব হবে। তাহলে আমরা এখানে ঠিকানা পাবো একটা, কি ঠিকানা? যে ক্ষেত্র ভেক্টর বলার সঙ্গে সঙ্গে আমরা জানি সেই ভেক্টরটা অভিমুখ কি, যে পৃষ্ঠতলের কথা বলা হচ্ছে সেই পৃষ্ঠতলের উপর বহির্মুখী যে লম্ব অঙ্কন করা যায় সেই লম্বের দিকটাই হবে তোমার হচ্ছে ক্ষেত্র ভেক্টর অভিমুখ। এবার এভাবেও তুমি হচ্ছে দেখাতে পারো, অথবা যদি তুমি হচ্ছে ইউনিট ভেক্টর যদি তুমি হচ্ছে না লেখো তাহলে পরেও সেক্ষেত্রে তোমার হচ্ছে এইটাই একবারে তুমি লিখতে পারো। এটা হচ্ছে তোমার কি, এইটুকু হচ্ছে মান, আর হচ্ছে তোমার ভেক্টরটা কি ds। তাহলে তোমার এই হচ্ছে ক্ষেত্র ভেক্টরের পরিচয়। এখন যেটা একটা নতুন শব্দ তোমরা জানবে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। এই যে ফ্লাক্স শব্দটা আসলে এর বাংলা অর্থ হচ্ছে প্রবাহ। তো প্রবাহ, যে ইলেকট্রিক ফ্লাক্স বলতে তাহলে তড়িৎ প্রবাহ বোঝানো হচ্ছে। ম্যাগনেটিক ফ্লাক্স ভবিষ্যতে পাবে তাহলে সেটাকে চৌম্বক প্রবাহ বোঝানো হচ্ছে। কিন্তু এই প্রবাহটা কিন্তু সাধারণভাবে আমরা যেটা জানি যে তড়িৎ প্রবাহ বলতেই ইলেকট্রনের প্রবাহ, তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত পরিমাণ আধান যাচ্ছে তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এইটা গুলিয়ে ফেলে না, কিন্তু এই ফ্লাক্স বলতে, এই প্রবাহ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মূলত তোমার বলরেখার প্রবাহ। সেটা একটু বুঝতে পারবে, সেটাই তোমার হচ্ছে ফ্লাক্স বলা হচ্ছে। যাই হোক, তোমার প্রবাহ মনে রাখার দরকার নেই, সর্বত্রই তোমার হচ্ছে এই ফ্লাক্স শব্দটাই ব্যবহার করা হয়, সেটা বাংলাতে হোক আর ইংরেজিতে হোক, যাই বলো ফ্লাক্স ব্যবহার করা হয়, তড়িৎ ফ্লাক্স। আর যদি তুমি ইংলিশে ওটা বলতে চাও তাহলে পরে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্সটা কি? তড়িৎ ফ্লাক্স হচ্ছে, ভালো করে একটু শোনো, মনে করো কোনো একটা তল নেওয়া হলো, আচ্ছা সেই তল একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হলো। তা সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা মানে কি? সেই তড়িৎ ক্ষেত্র প্রকাশ করা হয় কি করে? তোমার হচ্ছে বলরেখা দ্বারা। তো তাহলে সেই তল যেই তুমি হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে, রাখার সঙ্গে সঙ্গে ওই তলের মধ্য দিয়ে কিছু পরিমাণ বলরেখা প্রবেশ করলো, ওই তলের মধ্য দিয়ে কিছু বলরেখা গেল। তাহলে পরে এইবার তড়িৎ ফ্লাক্স কাকে বলা হবে? তড়িৎ ফ্লাক্স কাকে বলা হবে? খুবই ইম্পর্টেন্ট বিষয়। তড়িৎ ফ্লাক্স হলো সংজ্ঞাটা এইভাবে, কোন তলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা নির্গত হয়, কোন তলের মধ্য দিয়ে যত সংখ্যক বলরেখা নির্গত হয় লম্বভাবে। বিশেষভাবে মনে রাখো, লম্ব কথাটা কিন্তু বলতেই হবে, না হলে কিন্তু তোমার সংজ্ঞা অসম্পূর্ণ থাকবে। তাহলে কি হলো? কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে যত সংখ্যক বলরেখা নির্গত হয় তাকে বলা হয় তোমার হচ্ছে কি? তড়িৎ ফ্লাক্স। এইবার এই যে তড়িৎ ফ্লাক্স যেটা নির্গত হলো, যে তড়িৎ ফ্লাক্স যেটা আমরা পেলাম, সংজ্ঞা যেটা পেলাম, তাহলে দেখো একটা তল নেওয়া হলো, সেই তলটা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হলো,
সেই তড়িৎ ক্ষেত্রটা যেভাবেই সৃষ্টি হতে গেলেও তো তোমার সেখানে আধান লাগবে। ধরো আধান দ্বারাই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, তাহলে সেই ক্ষেত্রের মধ্যে একটা তল রাখা হলো, সেই তলের মধ্য দিয়ে যে বলরেখা, যত সংখ্যক বলরেখা নির্গত হলো তাকেই বলা হবে তোমার হচ্ছে তড়িৎ ফ্লাক্স। সেই তড়িৎ ফ্লাক্স সর্বদাই তোমার হচ্ছে কি ফাই দ্বারা প্রকাশ করা হয়। এটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয় তোমার হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এইবার তাহলে পরে তাহলে আমরা হিসাবটা করব কি করে? তাহলে তড়িৎ ফ্লাক্স কত হলো? একটা তল নেওয়া হলো, সেই তলের মধ্য দিয়ে যত সংখ্যক বলরেখা তোমার হচ্ছে নির্গত হলো তাকেই বলা হবে তড়িৎ ফ্লাক্স। তো এইবার কত সংখ্যক বলরেখা নির্গত হলো সেই হিসাবটা আমরা এবার কি করে করব? একটু অতীতে যেতে হবে। পূর্বের যে ভিডিওগুলো আমরা করেছি তার মধ্যে কোনো একটা ভিডিওর মধ্যে দেখবে, বা যদি দেখে থাকো স্মরণ করো, আমরা তড়িৎ বলরেখা যে ভিডিওটিতে করেছিলাম, তড়িৎ বলরেখা সম্পর্কে যে আলোচনা হয়েছিল সেখানে দেখবে, সেখানে করা আছে বা বলা আছে বা বোঝানো হয়েছে যে তোমার এই যে কোন তলের মধ্য দিয়ে, কোন তল অর্থাৎ সেই তলটা একক ক্ষেত্রের মধ্য দিয়ে, কোন তলের একক ক্ষেত্রের মধ্য দিয়ে তোমার হচ্ছে যতগুলো বলরেখা তোমার হচ্ছে নির্গত হয় তার যে সাংখ্যমান, যে সংখ্যা, মানে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাংখ্যমানের সমান। দেখো আমরা এটা বলরেখার সঙ্গে যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের যে রিলেশন তৈরি করা হয়েছিল সেখানে আমরা সেটা জানি। তাহলে পরে একটা তল মনে করো, একটু দেখো যে তোমার এই তলটার কথাই ভাবো যে এইখানটা, এখানে তোমার হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র মনে করো, তড়িৎ ক্ষেত্র অভিমুখ, ধরো এইদিকে অভিমুখ আছে, এটা কি তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হচ্ছে। এইবার তোমার হচ্ছে যে তলটাকে রাখা হয়েছে তড়িৎ ক্ষেত্র অভিমুখের সঙ্গে যে কোনো অ্যাঙ্গেলে রাখা যেতে পারে। তাহলে পরে এই যে তোমার হচ্ছে ধরো এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে পরে এই যে তোমার হচ্ছে ই ভেক্টর, এর যে মান অর্থাৎ সাংখ্যমান, এর যা মান সেটাই হচ্ছে তোমার হচ্ছে বলরেখার সংখ্যা। তার মানে তোমার এই যে তোমার হচ্ছে যে তলটা আমি দেখাচ্ছি, এই তলের মধ্য দিয়ে তাহলে কত সংখ্যক বলরেখা তোমার হচ্ছে যাচ্ছে, মনে করো এত সংখ্যক বলরেখা যাচ্ছে। তাহলে পরে আর দেখো তাহলে ইটা কি ভেক্টর রাশি, তাহলে পরে লম্বভাবে যতগুলো বলরেখা তোমার হচ্ছে নির্গত হয়, তাহলে লম্বের ঠিকানাটা আমি কোথায় পাবো? তাহলে ই ভেক্টরের লম্ব দিক বরাবর যে উপাংশ, ই ভেক্টরের লম্ব দিক বরাবর উপাংশ কত? তাহলে ই ভেক্টরের লম্ব দিক বরাবর উপাংশ তোমার দেখো ই কস থিটা, লম্ব দিক বরাবর উপাংশ কত? ই কস থিটা, তাই তো? আচ্ছা, এইবার তাহলে পরে দেখো যত সংখ্যক, তাহলে তড়িৎ ফ্লাক্সের হিসাব হলো কি? তড়িৎ ফ্লাক্সের হিসাব হলো যে কোনো তলকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হলে তার মধ্য দিয়ে যত সংখ্যক বলরেখা নির্গত হয়, বা একটা ক্ষেত্রের মধ্য দিয়ে যত সংখ্যক বলরেখা নির্গত হয় তাকেই বলা হয়েছে তড়িৎ ফ্লাক্স। যত সংখ্যা তো কখনোই ভেক্টর রাশি হতে পারে না। তাই তড়িৎ ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স অবশ্যই তোমার হচ্ছে তড়িৎ ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি। তাহলে পরে এইবার দেখো কত ক্ষেত্রের মধ্য দিয়ে তোমার হচ্ছে যাচ্ছে, ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে।
তাহলে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে যদি তোমার হচ্ছে যায়, তাহলে পরে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত যাচ্ছে? ই পরিমাণ। মানে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত যাচ্ছে? ই ডিএস। তাহলে তোমার হচ্ছে এটা একটা গুণ। তাহলে গুণ যদি এটা গুণ দুই প্রকার, একটা ডট গুণফল, একটা ক্রস গুণফল। ডট গুণফল মানে কি? স্কেলার রাশি। তাহলে আমরা লিখতে পারি এই যে তোমার তড়িৎ ফ্লাক্স, এই তড়িৎ ফ্লাক্স আমরা ফাই দ্বারা প্রকাশ করি, কিন্তু এই যে ক্ষুদ্র তোমার হচ্ছে এই ক্ষুদ্র ক্ষেত্রের মধ্য দিয়ে কত তোমার হচ্ছে কত ফ্লাক্স যাবে, সেটাও খুব ক্ষুদ্র সংখ্যকই যাবে। সেই জন্য আমরা এখানে কি লিখবো? ডি ফাই। তাহলে ডি ফাই সমান কত? ই ডট ডি এস, স্কেলার রাশি। তার মানে দেখো এটাও পেয়ে যাবে তোমার হচ্ছে ই ডিএস কস থিটা। ই ডিএস কস থিটা। তার মানে তোমার হচ্ছে তড়িৎ ফ্লাক্স কি রাশি? অবশ্যই স্কেলার রাশি। এখন দেখো এই ক্ষেত্রফল কত? এস। তাহলে পরে আমরা এবার জানতে চাই এই পুরো মানে টোটাল ক্ষেত্রফলের মধ্যে যে তোমার হচ্ছে কত বলরেখা নির্গত হচ্ছে। তাহলে মোটের প্রশ্ন যদি আসে, টোটালের প্রশ্ন যদি আসে, তাহলে পরে আমাদের কি উপায় আছে বলো? সেই ইন্টিগ্রেশন। তবে এখানে যে ইন্টিগ্রেশনটা তুমি পাবে সেটাকে বলা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। সারফেস ইন্টিগ্রেশন, ক্ষেত্র সমাকলন। তাহলে পরে এবার দেখো, তাহলে মোট, তাহলে এই যে তোমার হচ্ছে মোট ফ্লাক্স কত, তাহলে মোটের ক্ষেত্রে তোমার হচ্ছে দেখো এদিকেও সমাকলন করতে হবে, এদিকেও সমাকলন করতে হবে। তাহলে ডি ফাই কে সমাকলন করলে কত হয়? এইখানটায় দেখো ডি ফাই কে সমাকলন করলে কত হয়? শুধু ফাই। আর অঙ্কর আগে 11-এ যাই হোক না কেন, এই যত তাড়াতাড়ি সম্ভব ইন্টিগ্রেশনের প্রাথমিক বিষয়গুলো শিখে নেবে। আর ইন্টিগ্রেশন শিখতে গিয়ে মানে ম্যাথামেটিক্স যখন যার কাছে করছো সেটা হচ্ছে শিখে নেওয়া। আর বিশেষ করে তোমার হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশনটা বেশি আমাদের কাজে লাগবে। তাহলে এবার দেখো, তাহলে মোট কত ফাই, তাহলে এদিকে কত হলো? এইখানটায় যে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র ধরো ই ডিএস কত? কস থিটা। তোমার হচ্ছে বদ্ধ ক্ষেত্র সমাকলন। আচ্ছা, এটা লিখে নেই। তার মানে তোমার ই কস থিটা ডিএস, এই যে ই কস থিটা ডিএস, এইটাকে যদি আমরা এটা এত সংখ্যক বলরেখা তোমার হচ্ছে এটা তো একটা মান এসে গেল, তাহলে অত সংখ্যক বলরেখা তোমার হচ্ছে লম্বভাবে নির্গত হয়। তাহলে পরে এইটা সমান আমরা একটা অক্ষর আমরা ধরে নিতেই পারি, সেটা কত? ধরো ইএন ডিএস। তার মানে তোমার এই মানে তোমার হচ্ছে সারফেসের মধ্য দিয়ে এত সংখ্যক এত ফ্লাক্স তোমার হচ্ছে পাওয়া যায়। বুঝতে পারলে? তো তোমার এটাও যেরকম লেখা যায়, আবার তুমি হচ্ছে এইখানটায় তোমার এই সরাসরি তোমার হচ্ছে এটা করতে পারো। এইটা তোমার হচ্ছে ফাই মোট ফ্লাক্স সমান ক্লোজ ইন্টিগ্রেশন, এটা কত? ই ডট ডিএস। এটা তুমি লিখতে পারো, যে যা মান যাই হোক, এটাই হচ্ছে মূল তোমার হচ্ছে তড়িৎ ফ্লাক্সের সমীকরণ। এখন ভালো একটু দেখো, কোন বইতে এই যে তোমার হচ্ছে ক্ষেত্র সমাকলন, ক্ষেত্র মানে কি দ্বিমাত্রিক, তো কোন বইতে তোমার এরকম দুটো তোমার হচ্ছে এরকম দুটো ইন্টিগ্রেশন চিহ্ন থাকতে পারে। কোনো চিন্তা করার কারণ নেই, ইন্টিগ্রেশনের শুধুমাত্র এটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হলে চিহ্ন দ্বারা বোঝা যায় যে এটা কি ধরনের
এটা শুধু চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেটা বোঝার স্বার্থে, যে এইরকম একটা চিহ্ন বা এরকম একটা চিহ্ন দেখলেই আমরা বুঝবো যে এটা হচ্ছে এস মানেই হচ্ছে এটা সারফেস ইন্টিগ্রেশন, আর এখানে তোমার হচ্ছে গোল দেওয়ার অর্থ হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন বোঝানো হয়, অর্থাৎ বদ্ধ কথাটা ওখানে আসে, বদ্ধ শব্দটা ওই চিহ্নের জন্য প্রযোজ্য। তাহলে এইটা হচ্ছে তোমার কি হলো, মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে ওটাও যেরকম লেখা যায়, তারপরে তুমি হচ্ছে এটাও তোমার হচ্ছে এইরকমও তুমি হচ্ছে লিখতে পারো। তাহলে ফ্লাক্স কি রাশি? ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি। তো এই যে তড়িৎ ফ্লাক্স, তাহলে তড়িৎ ফ্লাক্সের একক কি? তড়িৎ ফ্লাক্সের একক কি? এবার দেখো ইটা কি? প্রাবল্য। তাহলে প্রাবল্যের একক কি? প্রাবল্যের একক নিউটন পার কুলম। এটা হচ্ছে নিউটন পার কুলম, আর এটা হচ্ছে মিটার স্কয়ার। তাই সেটা লেখা হয় নিউটন মিটার স্কয়ার পার কুলম। এইটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের একক। আর একটা একক ভবিষ্যতে পাবে, সেটা মানে আমরা তো এখনো বিভব পড়িনি, ওই জন্যে মানে বলতে চাইছি না, যে বিভব দিয়েও তোমার আর একটা একক তোমার হচ্ছে আনা যায়। সেটা অবশ্য বলছি, তোমার হচ্ছে ওটা ভোল্ট মিটার আসে, অর্থাৎ আর একটা একক আসে তোমার হচ্ছে কি, ভোল্ট মিটার। দেখবে যে যখন হচ্ছে বিভব পড়ানো হবে, তখন দেখবে যে তোমার এই যে এখানে যেটা এসছে একক, তার মধ্য থেকে এই ভোল্ট মিটারটা বেরিয়ে আসে। তো সেখানে বিস্তারিত করা হবে, কারণ এখানে তো আমরা বিভব পড়িনি, তাই এটা নিয়ে কথাবার্তা বলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তাহলে পরে এই যে আমরা যেটা পড়তে যাচ্ছি গাউসের উপপাদ্য, তাহলে গাউসের উপপাদ্য পড়ার ক্ষেত্রে আমার লাগবে কি? লাগবে হচ্ছে ক্ষেত্র ভেক্টর, আর লাগবে হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তোমার তড়িৎ ফ্লাক্স এবং ভেক্টর কি? ভেক্টর ক্ষেত্র থেকে আমরা হচ্ছে পেলাম পৃষ্ঠ সমাকলন। এই বিষয়টা একটু তোমার মনে রাখতে হবে, তাহলে গাউসের উপপাদ্য সোজা হয়ে যাবে। আর একটা কথা বলি, এই যে ফ্লাক্স, এই ফ্লাক্স হচ্ছে দুই প্রকার, একটা ঋণাত্মক ফ্লাক্স, একটা ধনাত্মক ফ্লাক্স। যদি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ তল ভেদ করে ভেতরের দিকে হয়, মানে অন্তর্মুখী যদি হয়, তাহলে পরে সেটা ঋণাত্মক ফ্লাক্স, নেগেটিভ ইলেকট্রিক ফ্লাক্স। আর যদি তোমার ই ভেক্টর, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র অভিমুখ তলের থেকে বহির্মুখী হয়, তাহলে পরে সেটা হবে ধনাত্মক বা পজিটিভ ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ফ্লাক্স কাকে বলে? ফ্লাক্স কি রাশি? ফ্লাক্সের একক কি? এই দুটোই বয়ে রেখো। এটাও তোমার হচ্ছে, এটাও কখনো কখনো লিখতে হয় বা চেয়ে বসে যে ভোল্ট মিটার কি রাশির একক, এটাও পরীক্ষায় দেয় আর কি মাঝে মধ্যে। তাহলে তোমাকে তো তখন তোমার জানতে হবে যে সেটা কি, মানে এটা অবশ্যই তোমার তড়িৎ ফ্লাক্সের একক। তো এই যে তোমার হচ্ছে তড়িৎ ফ্লাক্স, বা আমরা হচ্ছে পেলাম ক্লোজ ইন্টিগ্রেশন, এটাকে আমরা বলছি কি পৃষ্ঠা সমাকলন। সেটা কিভাবে প্রয়োগ হচ্ছে তা আমরা গাউসের উপপাদ্য পড়লে জানতে পারবে। তাহলে এবার গাউসের উপপাদ্যের বিবৃতি কি? গাউসের উপপাদ্য বলা হচ্ছে, গাউস থিওরেম বলা হচ্ছে। তা গাউসের থিওরেম অর্থাৎ গাউসের উপপাদ্যটার বিবৃতি কি? এই বিবৃতিটা কিন্তু সিজিএসও হতে পারে, এসআইতেও হতে পারে। তা আমরা এসআইতেই জিতছি। এই গাউসের উপপাদ্য এত ইম্পর্টেন্ট,
এটা প্রায় 2-1 বছর পর পরই এটা বিবৃতি দিয়ে দেয়। তা সেই জন্য সে দিক বা না দিক অন্য অন্য বিষয়ের ক্ষেত্রেও তো কাজে লাগবে। অর্থাৎ এটা তোমাকে পড়ে রাখতেই হবে, রেডি করতেই হবে। তাহলে গাউসের উপপাদ্যের বিবৃতিটা কি? বিবৃতি হলো কোন বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তলের অভ্যন্তরে যত পরিমাণ আধান থাকে তার 1/ε গুণ। আমি আবার বলছি, কোন বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, কোন বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। তাহলে এইবার এই বিবৃতি ব্যাখ্যাটা কি? তাহলে দেখো, তাহলে এইবার দেখো, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কত? মোট তড়িৎ ফ্লাক্স আমরা লিখতে পারি ই ডট ডিএস, ভেক্টর রাশি। ডিএসটা ভেক্টর রাশি, ইটা ভেক্টর রাশি, কিন্তু ডট প্রোডাক্ট হয়ে গেল স্কেলার রাশি। ডট প্রোডাক্টে হয়ে যায় স্কেলার রাশি, তাই তো? আচ্ছা, তাহলে মোট আধান, ওই তলের মোট আধান যদি তোমার কিউ হয়, ওই তলের অভ্যন্তরে যদি কিউ আধান রাখা হয়, তাহলে কিউ ইন্টু 1/ε, তার মানে কিউ/ε। এপসাইলনটা কি? যে মাধ্যমের কথা আমরা বিবেচনা করছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে পরে যদি ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, তাহলে কে এপসাইলন 0, তার মানে তোমার ক্লোজ ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান কিউ/কে এপসাইলন 0। আর যে শূন্য মাধ্যমের উপর করো তাহলে পরে কেটা দিতে হবে না। এটাই তোমার গাউসের উপপাদ্য। তাহলে গাউসের উপপাদ্যের বিবৃতি, গাউসের উপপাদ্যের বিবৃতি আবার বলছি, কোন বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতলে আবদ্ধ মোট আধানের 1/ε গুণ, 1/ε গুণ। তাহলে এপসাইলনটা কি? এপসাইলন হলো ওই যে মাধ্যমের কথা আমরা বিবেচনা করলাম সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। অর্থাৎ তোমার এটা লিখতে পারো, এটা লিখতে পারো, তোমার যেটা আর কি খুশি, শুধু বলে দিলেই হবে। যদি এইটুকু লেখো তাহলে পরে এপসাইলনটা কি শুধুমাত্র বলে দিতে হবে। তাহলে ক্ষেত্র ভেক্টর, সেখান থেকে তোমার ক্ষেত্র ভেক্টর, কারণটা ক্ষেত্র ভেক্টর কেন নিতে হচ্ছে? ক্ষেত্র ভেক্টর নিতে হচ্ছে যে ওই যে তোমার লম্বভাবে যতগুলো বলরেখা নির্গত, তাই লম্বটা আমরা পাবো প্রত্যেকে। তাই লম্বটাই ক্ষেত্র ভেক্টর, যেহেতু এটা ক্ষেত্রের মধ্য দিয়ে এই বলরেখাগুলো বেরোচ্ছে, তাই লম্বর ঠিকানাটাই ওই ক্ষেত্র ভেক্টর বরাবর আমরা নিতে পারলে সেটা লম্ব হয়ে যাবে। তোমাদের এই যে গাউসের উপপাদ্যের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু বিবৃতি পড়তে হবে, তার যে গাউসের উপপাদ্যের প্রমাণ কিন্তু করতে হবে না। তোমাদের এখানে সিলেবাসে যেটা আছে সেটা গাউসের উপপাদ্যের বিবৃতি, স্টেটমেন্ট শুধু, আর তার প্রয়োগ। এই প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রায় 2-1 বছর পরে প্রায় বছরই তোমার সেখান থেকে প্রয়োগ একটা দিয়ে দেয়। গাউসের উপপাদ্যের প্রয়োগ, শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা তোমার বিবৃতি আর অ্যাপ্লিকেশন। তাছাড়া গাউসের উপপাদ্যের কিন্তু প্রমাণ বইতে আছে, তো সেটা তোমার পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে পরে
এই যে তোমার হচ্ছে সূত্রের প্রয়োগের ক্ষেত্রে আমাদের কি কি সিলেবাসে আছে, তোমার সিলেবাসে থাকার মধ্যে ধরো একটা গোলীয় ফলক মানে একটা স্ফেয়ার ফাঁপা, তার মধ্যে তোমার হচ্ছে তাকে আহিত করা হলো, তাকে আহিত করলে পরে তার তোমার গোলক থেকে বাইরে কিছু দূরে সেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, তারপরে তোমার হচ্ছে অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, এটা তোমার সিলেবাসে আছে। তারপরে তোমার হচ্ছে একটা রিজু মানে সরু তার, তারের হচ্ছে তারের 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 জন্য তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হতে পারে। এইগুলো তোমার হচ্ছে সিলেবাসে আছে, তা আমরা সেটা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো তোমার এই যে প্রয়োগটার কথা যে বলা হলো, এই প্রয়োগের ক্ষেত্রে প্রথম যেটা তুমি হচ্ছে করবে সেটা হচ্ছে কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, বিন্দু আধান মনে করো কোনো স্থানে তোমার হচ্ছে ক্ষুদ্র বা বিন্দু আধান রাখা আছে, তার যে তোমার হচ্ছে চারিদিকে একটা কি হয়েছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাহলে পরে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুর হচ্ছে প্রাবল্য আমরা কত নির্ণয় করব গাউসের উপপাদ্য প্রয়োগ করে। তা আমরা এমনিতেও সেটা করেছিলাম, কিন্তু এটা হচ্ছে গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমাদের হচ্ছে দেখাতে হবে যে কত প্রাবল্য করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, গাউসের উপপাদ্য থেকে শুধুমাত্র ক্ষেত্র ভেক্টরটা কি সেটা জানার জন্য, ক্ষেত্র ভেক্টরটার ওভাবে পরীক্ষায় আসে না, কিন্তু তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষায় আসে। তাহলে তড়িৎ ফ্লাক্স কি, ঋণাত্মক মানে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স অর্থাৎ পজিটিভ তড়িৎ মানে ইলেকট্রিক ফ্লাক্স এবং নেগেটিভ ইলেকট্রিক ফ্লাক্স। গাউসের উপপাদ্যের ফ্লাক্সের হচ্ছে তোমার একক, পাশাপাশি যদি পারো ফ্লাক্সের মাত্রাটাও মাত্রীয় সংকেতটাও দেখে নিও, আর হচ্ছে গাউসের উপপাদ্যের বিবৃতি, তার সঙ্গে গাউসীয় তল কি, এই কয়টা জিনিস হচ্ছে, এই কয়টা বিষয় হচ্ছে রপ্ত করো। আমরা আগামী ভিডিওতে তার প্রয়োগগুলো দেখানোর বা বলার বা আলোচনা করতে চেষ্টা করব, দেখো সেটা বোঝা যায়।